ওই দিন থেকে আম্মুর কথা এটাই, প্রত্যেকদিন আন্দোলনে যাওয়ার আগে তুমি গোসল করে যাবা, 2 রাকাত নামাজ পড়ে যাবা, আমি সব সময়ের জন্য প্রস্তুত আছি তোমার লাশ। এগুলা হচ্ছে হাসিনা টিকে থাকার জন্য পালতু কুত্তা আর কি। সোজা বাংলায় আমি যদি বলি, যে মেহের আফরোজ শাওন বলেন বা সাকিব আল হাসান বলেন বা মাশরাফি বিন মুর্তজা বলেন বা যাদেরকেই বলেন না কেন, এরা হচ্ছে এমন পালিত কুত্তা, যখন হাসিনা বলবে যে হয় এখন তোকে ডাকতে হবে, তারা তখন ডাকবে। অজিত জয়কে আমি বলি আওয়ামী লীগের ববি দেওয়াল। মুখে অনেক কিছু আছে, মুখে মুখে পাকিস্তান স্বাধীন করে ফেলে ববি দেওয়াল। তো অজিত জয়ের ব্যাপারটা হচ্ছে কিছুটা এমন আর কি। দ্বিতীয় ওসমান হাদি, তৃতীয় ওসমান হাদি বলে লাভ নেই, ওসমান হাদি একজনই, তার পরিবার থেকেও আর ওসমান হাদি উঠে আসবে না। আমি আমার মনে আছে আমি 23 জুলাই আমি আম্মুকে বলে দিচ্ছি, আল্লাহ যখন নিয়ে যাবে আপনি জাস্ট হাসি মুখে কোনো প্রকার বিনিময় ছাড়া, সরকার যদি 100 কোটি টাকাও দিতে চায়, আল্লাহর হস্তে শুধুমাত্র বিচার চাইবে, আর কিছু না। কারণ আমি জানি বিকৃত লাশের কখনো বিচার এই বাংলাদেশে হয় নাই, আর হবেও না। খুব সেন্সিটিভ একটা ইস্যু আসলো, ধরেন ধর্ষণ হয়েছে কোনো জায়গায় বা কোনো একটা জায়গায় গুরুতর একটা হতাহতের ঘটনা ঘটছে, তখনই মিডিয়ায় চলে আসবে যে হ্যাঁ শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে ভারত থেকে বাংলাদেশে আনার প্রসেস চলমান। এভাবেই চলবে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। জুলাই চেতনাকে অনেকেই ধারণ করেছেন, কিন্তু সেই স্পিডটাকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য যাদের ভূমিকা ছিল সর্বোচ্চ, এখনো রয়েছে। আজকে আমাদের স্টুডিওতে 36 জুলাইয়ের মুখোমুখি এই স্টুডিওতে আমাদের সাথে আছে সালাউদ্দিন আম্বার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্বার, আপনাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় একেবারে সম্মুখ সারির নেতা হিসেবে আমরা দেখেছি। সম্মুখ সারিতে বসে আপনি ভূমিকা পালন করেছেন। এই যে জুলাই গণঅভ্যুত্থান থেকে 2 বছর চলে গেল, অভ্যুত্থানের পর এই যে সাফল্যটা কি দেখতে পাচ্ছেন আপনি? না, আমি সফলতা দেখতে পাই না। আমাকে যখন নিজেই জিজ্ঞাসা করে যে আসলে জুলাই বিপ্লবের পরে কি পাইছি, আমি একজন সাধারণ শিক্ষার্থী বলেন বা সাধারণ জনগণ হিসেবে বলেন, আমার মনে হয় শতভাগ ব্যর্থ। ইন্টারিমের সময় হোক বা এখন নির্বাচিত সরকারের সময় হোক, আগেও চাঁদাবাজি হতো, এখনো চাঁদাবাজি হয়। আগেও দখলদারি হতো, এখনো সেই দখলদারি হয়। আগেও পেশি শক্তির রাজনীতি হতো, এখনো সেটাই হয়। আগেও ক্যাম্পাসগুলোতে শোডাউনের রাজনীতি চলতো, এখনো চলে। আগেও মিডিয়ার ভয়ঙ্কর কি বলে তথ্য সন্ত্রাস হতো, এখনো হয়। আগেও প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসনের ভিতরে সরকারের বা ক্ষমতাসীন দলের হস্তক্ষেপ ছিল, এখনো আছে। পরিবর্তনটা কোথায়? মানে আমি সবাইকে উল্টা জিজ্ঞাসা করি আর কি। কারণ সবসময় যখন এক্সপেক্ট করা হয় যে ও এসে চেঞ্জ করবে, হোয়াই? মানে আমার জীবনের গড়াইও আপনার জীবনের গড়াইও এক। তারপরে হচ্ছে আল্লাহ ব্রেন সবাইকে সমান দিছে, সাহস সবাইকে সমান দিছে। এইটা যে আপনার সাহস অনেক বেশি বা আপনার বুদ্ধি অনেক বেশি, আল্লাহ সবাইকে সমান দিয়ে পাঠাইছে। কেউ কারোটা ইমপ্লিমেন্ট করতেছে, কেউ কারোটা ইমপ্লিমেন্ট করতেছে না। সো এই যে আরেকজনের উপরে ভরসা করে থাকা, এটা বাংলাদেশের ক্ষমতাসীন বা যারাই ক্ষমতায় আসে তাদের জন্য অতিরিক্ত সুবিধা দেয় আর কি। যে এরা 8-10 জনের উপরে ভরসা করে আছে, সে 8-10 জনকে আমরা থামাই দিলে টোটালি ঠান্ডা, আমরা আগের পলিসিতেই। পলিসি সেম, জাস্ট পার্সন গুলা চেঞ্জ হয়, চেয়ার সেম, পার্সন চেঞ্জ হয়, ন্যারেটিভ বা যাই বলেন না কেন সব। সো আমি সবাইকে জিজ্ঞাসা করি যে আসলে জুলাইয়ের পরে 2 বছরে আপনাদের ভিতরে কি কি চেঞ্জ আসছে? রিক্সাওয়ালার ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে? একজন সাংস্কৃতিক কর্মীর ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে? একজন ব্যবসায়ীর ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে? ব্যবসায়ীকে এখনো কি কিছুদিন আগে দেখলেন একজন বৃদ্ধ একটা মানুষকে কিভাবে কত মানে অমানবিক একটা আচরণ করে তার থেকে চাঁদা নিয়ে আসা হয়েছে। তো এইটা মানে এখন আরো নতুন নতুন পলিসিতে নতুন নতুন মানে নিকৃষ্ট ধরনের কিছু পরিকল্পনা নিয়ে পরিস্থিতি তৈরি করে করা হচ্ছে, কিন্তু সেম কাজগুলা কোনটা আগে ছিল এখন নাই? আমাকে বলে আছে, সামনে আসতেছে না। আওয়ামী লীগ তো দীর্ঘ 17 বছর ছিল, ওই 17 বছরগুলো আস্তে আস্তে একটা সময় গিয়ে জমতে জমতে ব্লাস্ট হয়েছে। এখনো বাংলাদেশের মানুষের অনেক ধৈর্য, এরা ফ্যাসিবাদকে
মানে সর্বোচ্চ সহ্য করে, এরা হচ্ছে ধরেন যে একটা একটা মা, তার 5টা সন্তান আছে, 4টা সন্তানকে মেরে ফেলার পরে আরেকটা সন্তানকে যখন আদমরা করে ফেলে, তখন গিয়ে এরা টের পায় যে না, এরা আমার উপর অন্যায় করতেছে। এর আগে পর্যন্ত তারা ধৈর্য ধরতে পছন্দ করে। এই জন্য বাংলাদেশের ক্ষমতাসীন মানুষদেরকে অতিরিক্ত সুবিধা হয়। এই জন্য আমি আমার কথা বলি যে আমি চাইছিলাম কালচারাল রিফর্ম, চাইছিলাম মিডিয়া রিফর্ম, চাইছিলাম প্রশাসন রিফর্ম হবে। আমি কোনোটাই পাইনি আমার জায়গা থেকে। আমি একজন শিক্ষার্থী হিসেবে চাইছিলাম ক্যাম্পাসগুলোতে শোডাউনের রাজনীতি বন্ধ হবে, পেশি শক্তির রাজনীতি বন্ধ হবে, সেটা বন্ধ হয় নাই। যদিও ছাত্র সংসদ কয়েকটা ইউনিভার্সিটিতে চালু হয়েছে, এত এত ইউনিভার্সিটি, প্রত্যেক জেলায় জেলায় ইউনিভার্সিটি করার পরিকল্পনা করতেছে, সেই ইউনিভার্সিটি গুলাতে ছাত্র সংসদ কার্যকর নাই কেন? সো আমার জায়গা থেকে আমি এটা বলি সবসময় যে আমি কিছুই পাইনি। আপনি নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দেন না। আপনি বলেন যে আপনি একজন রাজনৈতিক সচেতন তরুণ, এবং আসলে আমরা যেটা বর্তমানে দেখি বা ভেবেছি যে আসলে বাংলাদেশের রাজনীতিতে এরকমের রাজনীতির বাইরে গিয়ে কি কোনো কিছু কার্যকর ভূমিকা রাখা সম্ভব আদৌ? শুধু বাংলাদেশের রাজনীতিতে না, মানুষ রাজনৈতিক জীব। এটা ভুল কথা যে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিই না, তার হলে তো রাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতাম না, ওটাও তো রাজনীতি করে আমাকে ওখানে যাইতে হয়েছে। এখন আমাদের একটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশে রাজনীতি বলতে আমরা বুঝাই জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, গণ অধিকার পরিষদ বা এগুলা। রাজনীতি তো প্রত্যেক মানুষের রক্তে রক্তে। আমি 3 লাখ শিক্ষার্থীর সাথে অ্যাডমিশন দিয়ে তাদের সাথে রাজনীতি করে আমি জয়ী হয়ে তারপরে আমার ইউনিভার্সিটিতে আমি সিট নিতে পারছি। ইভেন আমার জন্মটা হয়েছে রাজনীতি, তাই না? সবার। তো ওইটা, এই কথাটা বলা ভুল যে আমরা আমি রাজনৈতিক মানুষ না বা, কিন্তু বাংলাদেশের যেই এখন যে রাজনৈতিক দলগুলো আছে, কোন রাজনৈতিক দল আছে যারা মানে অতিরিক্ত কি বলে শুধুমাত্র বাংলাদেশ পন্থী কোন রাজনৈতিক দল আছে? আমি এইটা পরিচয় দিতে পছন্দ করি, আমি রাজনীতি সচেতন মানুষ এবং বাংলাদেশ পন্থী একজন মানুষ। আমার কাছে আমি আমেরিকা পন্থী বাংলাদেশিও না, ভারতপন্থী বাংলাদেশিও না, আফগান পন্থী বাংলাদেশিও না, আমি বাংলাদেশ পন্থী বাংলাদেশি। তো ওই পরিচয়টা যেই দিন যেই রাজনৈতিক দল, এটা অ্যাটলিস্ট আমি আমি ওয়েট করতেছি এখন পর্যন্ত। এবং যে যতই বলুক না কেন গুপ্ত হ্যান ত্যান, আমি সব জায়গায় এই কথাটা বলি। আমি যখন সাংস্কৃতিক কর্মী ছিলাম 2022-23-এর দিকে, যখন শিবিরের গানে কেউ অভিনয় করতে চাইতো না, আমি সালাউদ্দিন আম্মার শিবিরের গানে অভিনয় করছি, শিবিরের অফিসিয়াল গানে, শিবিরের দাওয়াতের গানে অভিনয় করছি। আবার কলরব, চরমনায়ের একটা প্রমিনেন্ট একটা শিল্পগোষ্ঠী, সেখানেও অভিনয় করছি। তার মানে আমি কালচারাল উইং এ পর্যাপ্ত কাজ করছি। আমি যদি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতাম, আমি প্রাউডলি সেটাকে বলতাম। এই গুপ্ত গুপ্ত খেলাটা আমার কাছে কখনোই ছিল না। থাকলে আমি আমার জীবনে একটা ছবি দেখাক, একজন গুপ্ত না সুপ্ত কিছুই না, আমাকে একটা ছবি দেখাক যে আমি আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে, ছাত্রলীগের কোনো প্রোগ্রামে নিজের অজান্তে অজান্তে অংশগ্রহণ করছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আমার জীবনে ওই যে রচনা লেখে সবাই ছোটবেলায় লিখতেছে আমার চোখে বঙ্গবন্ধু, এই রচনা আমি লিখি নাই ভাই। ওইটা বাইবর্নি, আমার ফ্যামিলি থেকে পাওয়া। এটা আমি বিদ্বেষ আমার ফ্যামিলি থেকে পাওয়া, কারণ তারা সাফার করছে। আমার বাবাকে আমার জন্মের সময় তাকে জেলে থাকতে হয়েছে। আমি মানে আমি জন্মগ্রহণ করার 2 মাস আগে আমার আব্বু তখনও জেলে ছিল। সো এই এখন ফ্যামিলি, আমার আব্বু জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন। আমি আমার জায়গা থেকে আমি এখনো খুঁজতেছি কোন রাজনৈতিক দলে আসলে আমার যাওয়া উচিত। শহীদ ওসমান হাদি ভাই কোন রাজনৈতিক দলের সাথে ছিল? লাখ লাখ কোটি কোটি মানুষ তাকে পছন্দ করে। ওই রাজনীতিটা যদি করতে পারে, ওটা আসলে একটা রিভলিউশনারি ফসল। তাছাড়া ওই যে রাজনৈতিক জীব এবং রাজনীতি সচেতন মানুষ এবং রাজনীতি করিও, এটা ট্রু। তবে জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ কোনোটাই এখন পর্যন্ত নাই আমি। রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচিত জিএস হওয়ার পরে শিক্ষার্থীদের উপরে আপনার যে কিছু উদ্যোগ গ্রহণ করার কথা ছিল, এটাতে আপনি কতটুকু সফল হয়েছেন বা কোন কাজটুকু এখনো করতে পারেননি বলে মনে করছেন? আমার ইশতেহার বেশি ছিল না, আমার ইশতেহার ছিল 9টা। তো 9টা ইশতেহার এমন ছিল যে আমি আমার ইউনিভার্সিটি লাইফে 3 বছরে যে যে জিনিসগুলো সাফার করছি ওইগুলা নিয়েই। তো তার ভিতরে সবগুলাই মোটামুটি যে মানে প্রশাসনকে দিয়ে করায় নেয়ার মতো যে ব্যাপারটা,
যে এটা অনেক সময় হয় যে কি বলে, যেমন আমরা আবাসনের রোড ম্যাপ দিব, আবাসিকতার রোড ম্যাপ দিব। এখানে যেটা হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ইন্টারিমের সময় ৩৩৭৫ কোটি টাকার একটা বরাদ্দ, প্রথমে খসড়া প্রস্তাবনা আসে। এখন শিক্ষার্থীদের দেয়া কথাটা আমাদের এমন ছিল যে আমরা এগুলা রোড ম্যাপ দিব, আমাদের মেডিকেল, আমাদের আবাসন, তারপরে হচ্ছে আপনার রাস্তাঘাট, ওয়াইফাই, যে যে ব্যাপারগুলো আমার মনে হয় যে ইউনিভার্সিটিতে অবশ্যই অবশ্যই থাকা দরকার সেগুলা। তো এগুলা ধরেন যে আমি সেন্ট্রাল লাইব্রেরির জন্য, সেন্ট্রাল লাইব্রেরির 2টা ডিসকাশন রুমের জন্য 17 টন এসি নিয়ে আসলাম। এখন এই এসি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে না। কেন নিবে না? কারণ তারা চায় না যে ইউনিভার্সিটিতে কোনো স্পন্সরশিপের জিনিসপত্র আসুক, তারা এটা নিবে না। তারা এটা নিবেও না, আবার তারা এইটা টেন্ডার প্রসেস করবে, তারপরে লেন্দি প্রসেস করে 1 বছর 1.5 বছর পরে করবে। তো ব্যাপারটা হয়ে গেছে এমন যে আমরা কিছু আনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতেও আপনি একই অবস্থায় দেখতেছেন, কিন্তু এত এত জিনিস তারা নিয়ে আসছে, এই প্রকল্পগুলো সব বাতিল করে দিচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন অনেক কিছুই আমরা মোটামুটি চেষ্টা করছি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে যে না এটা নেওয়া ঠিক হবে না, আমরা তো করতেছি। এখন আমরা করতেছি কেমন? ধরেন এই ৩৩৭৫ কোটি টাকার ভিতরে 7টা আবাসিক হল আছে, একটা 5 তলা বিশিষ্ট মেডিকেল আছে, 2টা একাডেমিক ভবন সহ আরো অনেক অনেক কিছু আছে। এগুলো আমাদের ইশতেহারেই ছিল যে আমরা এগুলা রোড ম্যাপ দিব। এখন এগুলো আসতে আসতে আমার মনে হয় না যে 4-5 বছর, 8-10 বছর চলে যাবে এগুলো আসতে আসতে, এমন একটা অবস্থা আর কি। কেমন যে এই প্রথমে বিশ্ববিদ্যালয়ের বাজেটের সিস্টেমটা এমন যে প্রথমে একটা বাজেট দেয় যে আমাদের এই জিনিসগুলা লাগবে, এগুলো গভর্নমেন্ট ব্লু বুকে উঠে। গভর্নমেন্ট ব্লু বুকে ওঠার পরে এবার গভর্নমেন্ট ব্লু ওখান থেকে আমাদের ইউনিভার্সিটির যিনি প্রজেক্ট ডাইরেক্টর আছেন ওনার কাছে প্ল্যান চায়, একবার ডিটেইল প্ল্যান। উনি যখন ডিটেইল প্ল্যানটা তৈরি করে আবার ইউজিসি তে পাঠায়, ইউজিসি থেকে যায় প্ল্যানিং ডিভিশন, সেখান থেকে যায় শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন টেবিল ঘুরে যায় একনেকে, তারপরে গিয়ে কাজ হয়। এবার আমরা ওই প্ল্যানিং ডিভিশন পর্যন্ত অনেক চাপাচাপি করছি রাখসু, যে মানে প্রায়োরিটি বেসিসে আমরা তালিকা করে দিছি যে আমাদের এইটা 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 লাগবে। আচ্ছা, এবার প্ল্যানিং ডিভিশন এই প্রজেক্ট ডাইরেক্টর এই টিম এরপর থেকে পুরোটা গভর্নমেন্টের। সো এই গভর্নমেন্টের এই প্রসেসে না প্রশাসন কিছু করতে পারবে না রাখসু কিছু করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার যে সব কাজ মানে যেগুলা ইশতেহার ছিল আলহামদুলিল্লাহ সবগুলা নিয়ে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছে। এখন পর্যন্ত বৃহস্পতিবারে ঢাকায় চলে আসি, শনিবারে যাই। এই 2 দিন যার সাথে আমাদের যত অ্যালামনাসের সাথে দেখা করার দরকার হয়, যা হয়, এটা এই সময় নেই আর কি। আচ্ছা আচ্ছা। শহীদ ওসমান হাদির শাহাদাতের পর আপনার বক্তব্য এবং রাজনৈতিক অবস্থান আরো বেশি স্পষ্ট হয়েছে। আসলে ওসমান হাদির কোন আদর্শটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন? আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ হচ্ছে আমি শুক্রবার যেদিন ভাই মারা যায় ওই দিন রাতে আমি জাবের ভাইকে বলতেছিলাম যে ভাই আমি সোমবারে আসতেছি, কারণ আমি হাদি ভাইয়ের সাথে আসলে বসতে চাচ্ছিলাম সোমবারে। হাদি ভাইয়ের সাথে আমার বসার কথা ছিল, উনি শুক্রবারে গুলিবিদ্ধ হয়। তো বসার কথা ছিল এমন এই জন্যই যে আমি আগামীতে আসলে কি ধরনের রাজনীতি করব। মানে এটা হয়তো বা অনেকেই জানে না যে মানে আমি সিরিয়াসলি আমার টোটাল লাইফে আমি কখনো রাজনীতি করি নাই। আমি কালচারাল উইং এ কাজ করছি, বা আমি কালচারালি ছোটবেলা থেকে আমি সাংস্কৃতিক একটা পরিবার থেকে বেড়ে ওঠার কারণে তো রাজনীতি সম্পর্কে আমার আইডিয়া 0। এই 2 বছর আমার রাজনীতির বয়স। তো আমি চাইছিলাম যে হাদি ভাইয়ের কাছে গিয়ে আমি আসলে মানে জানতে চাই ভাই আমার কোন ধরনের রাজনীতি করা উচিত বা কোন পলিটিক্যাল পার্টিতে যাওয়া উচিত। এখন পর্যন্ত আমাকে যাকে মনে হয় যে সে আমাকে ভালো একটা পরামর্শ দিতে পারবে আমি তাকে জিজ্ঞাসা করি ভাই আমার কোন রাজনৈতিক দলে যাওয়া উচিত। জামাত বিরোধী দল হিসেবে কি ঠিকঠাক ফাংশন করতেছে? বিএনপি সরকার দল হিসেবে কি ঠিকঠাক ফাংশন করতেছে? গণ অধিকার পরিষদ ফাংশন করতেছে? এনসিপি ফাংশন করতেছে? সবার যার যার জায়গায় আমার নেগেটিভ জায়গাগুলো আমি তুলে ধরি ভাই, এই হচ্ছে তাদের নেগেটিভিটি। এখন আমি কেন তাদের দলটা করব? আবার আমি তো নতুন দল গঠন করার বা আমি ওই মানসিকতারও না যে আমার রাজনীতিটাকে যে আমি খুব বেশি টানে আমাকে রাজনীতিটা, এটাও না। তো এই জায়গা থেকে মানে শহীদ ওসমান হাদির সব থেকে বড় যে ব্যাপারটা টানে যে উনি খুব সহজে মানুষকে বুঝাইতে পারতো। ধরেন যে বাংলাদেশের পলিটিক্সটা এমন যে বাংলাদেশের মানুষ বলতে পারে, পলিটিক্যাল পার্সন যারা আছে তারা বলতে পারে যে কান এইটা, কিন্তু তারা এটা বলে না।
তারা বলে যে এই পাশ দিয়ে ঘুরে গিয়ে মানে মাথার এই পাশ দিয়ে নাকটা ক্রস করে এসে তারপরে এখানে কান, এটা জানতে জানতে আমাদের জীবনের অর্ধেক সময় চলে যায়। তো ওসমান হাদির ব্যাপারটা এমন যে উনি স্ট্রেট কাট কথা বলে দিত, এটা ভালো, এটা এই কারণে ভালো, এটা খারাপ, এটা এই কারণে খারাপ। এই স্ট্রেট ফরওয়ার্ড মানসিকতার কারণে বিএনপির লোকজনও তাকে পছন্দ করতো, জামাতের লোকজনও তাকে পছন্দ করতো, এনসিপির লোকজন, আপামর জনতা তাকে পছন্দ করতো। তো ওই ওসমান হাদি আর কেউ হয়ে উঠতে পারবে বলে আমার মনে হয় না। তো ওই যে যতটুকু তার থেকে নেওয়া যায়, যতটুকু সাহস তার থেকে নেওয়া যায়, যতটুকু জ্ঞান তার থেকে নেওয়া যায়, তার ধারের কাছেও কেউ নাই। দ্বিতীয় ওসমান হাদি, তৃতীয় ওসমান হাদি বলে লাভ নেই, ওসমান হাদি একজনই, তার পরিবার থেকেও আর ওসমান হাদি উঠে আসবে না। সো ওসমান হাদির নিজেই একটা ইতিহাস, সেই জায়গা থেকে যতটুকু নেয়ার আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করি। শহীদ ওসমান হাদি খুব অল্প সময় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার হত্যাকাণ্ডের বিচারটা নিয়ে আপনি ঠিক কতটুকু আশাবাদী? আশাবাদী, আশা হারাইতে চাই না কখনোই, কারণ আমি সরকারের কাছে এখনো পর্যন্ত আশাবাদী যে তারা শহীদ শরীফ ওসমান হাদির বিচার করবে। এখন পর্যন্ত কেন আসামিদেরকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না, এই ব্যাপারে বিরোধী দলের কোনো মতামত নাই, ক্ষমতাসীন দলের কোনো মতামত নাই। তারপরে বারবার মামলার তদন্ত পেছানো হচ্ছে। তো ওই যে মানে যেটা বলে যে অনেক সময় মানে কাদেরকে দোষ দিব, যেমন ওসমান হাদি ভাইয়ের ভাই ওমর হাদি, উনি ইউকেতে চলে গেছেন। তো এই ব্যাপারগুলো আসলে আমি কখনো বলতে চাই নাই, কারণ সবাই বলবে যে হ্যাঁ মায়ের চেয়ে মাসির দরদ বেশি, সে তো তার আপন ভাই, সে যেটা ভালো বুঝছে 100%। কিন্তু ওসমান হাদি এখন আর পারিবারিক কোনো কেউ না, ওসমান হাদি একটা ইতিহাস এবং ওসমান হাদি আমাদের সাথে জড়িত। তো আমি একটা জিনিস এখন পর্যন্ত বাংলাদেশে যেটা বুঝি যে বিকৃত লাশের বিচার এই বাংলাদেশে হয়েছে বলে আমার মনে হয় না। এই যে লাশ বিক্রি করা, আমি আমার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম সব থেকে ভালো লাগা একটা জায়গা থেকে, যে শহীদ শরীফ ওসমান হাদিকে বিক্রি করে কেউ ঢাকা 8 আসনে ইলেকশন করে নাই। আমার মতো এমন লাখ লাখ মানুষ হয়ে করছে যে তারা অ্যাকচুয়ালি তাহলে শহীদ শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করতে চায়। কিন্তু চুপি চাপি যখন এই লোকটা চাকরি নিল, সুবিধা নিয়ে এখন লন্ডনে বসে আছে, তারপরে গতকাল ইনকিলাব কালচারাল সেন্টার থেকে তারা হ্যাঁ জুমা এবং জাবের ভাই তারা কিন্তু দায়িত্ব ছেড়ে দিছে, কারণ ও উত্তরসূরি যারা আছে পারিবারিক ভাবে তারা সেটা নিতে চায়। তারা নিয়ে কি করবে? এটা ধরেন ওসমান হাদি ভাইয়ের তৈরি করা একটা কালচারাল সেন্টার, এই সেন্টারের যে 8-10 জন মানুষ কাজ করে, কেউ বেতন পায় না, তার নিজের পকেটের টাকা খরচ করে কালচারাল সেন্টার কাজ করে। একটা কালচারাল সেন্টার চালাইতে সব থেকে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে আন্তরিকতা, ডেডিকেশন। তো ওই ডেডিকেশন লেভেলটা ওইটা আমি বেতনভুক্ত কোনো কর্মচারীর থেকে পাবো না। কালচারাল সেন্টারের ব্যাপারটা এই যে ওখানে ভাই আমার মানে মানসিকভাবে হাদির চিন্তা, হাদির মানবিক মূল্যবোধ, নৈতিকতা, এটাকে ধারণ করে তারপরে আমাকে ওই সেন্টারটা চালাইতে হবে। তো ওইটা মানে এখন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে চালাইলে আপনার মনে হয় যে ওই ইনকিলাব কালচারাল সেন্টারে আর কেউ যাবে কি কিছু কিনতে? তো শহীদ ওসমান হাদির আসলে তার যেই ব্রেইনটা ছিল, ওই ব্রেইনটা কোটি কোটি মানুষের জন্য মানে ব্লেসিংস ছিল, আবার ফ্যাসিস্টদের জন্য বা যারা ক্ষমতায় থাকতে চায় তাদের জন্য ওই ব্রেইনটাই তাদের মাথা ব্যথার কারণ ছিল। সে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে এবং বিচার কার্যটা ওইভাবেই বারবার পরিবর্তন করা হচ্ছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশে যখন নতুন একটা সেন্সিটিভ ইস্যু আসবে, এটা বাংলাদেশের খুব কমন একটা স্ট্র্যাটেজি, আপনি দেখবেন যে খুব সেন্সিটিভ একটা ইস্যু আসলো, ধরেন ধর্ষণ হয়েছে কোনো জায়গায় বা কোনো একটা জায়গায় গুরুতর একটা হতাহতের ঘটনা ঘটছে, তখনই মিডিয়ায় চলে আসবে যে হ্যাঁ শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে ভারত থেকে বাংলাদেশে আনার প্রসেস চলমান। এভাবেই চলবে। এটা আমি আজ থেকে অনেক আগে, ইলেকশনের আগে আমি জাবের ভাইকে বলছি, ভাই হয়তোবা সাগর রুনি হত্যাকাণ্ডের মতো হবে, না হলে জহির রায়হানের মতো হবে। স্মরণ সবাই করে, জহির রায়হানকে সবাই স্মরণ করে, তার বিচার, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কি করা হয়েছিল, ওই সময়ের একটা মানুষ কি নাই যারা এটা বলতে পারবে? জহির রায়হানকে সবাই মনে প্রাণে স্মরণ করে, কিন্তু কেউ জানতে চায় না জহির রায়হান কোথায় আছে, তাকে কিভাবে মারা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদিকে ওই একটা ক্যারেক্টার হিসেবে বানানো হবে বলে আমার মনে হয়। কিন্তু আমি হাল ছাড়তে চাই না। আমি এখনো পর্যন্ত 0.1% আশা থাকলেও আশা রাখতে চাই যে আমরা শহীদ শরীফ ওসমান হাদির বিচার আমরা নিশ্চিত করা দেখতে চাই। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমি স্পেসিফিক ভাবে আর কিছুই চাই না এই গভর্নমেন্টের কাছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের
কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তাদের যে ভালো দিকগুলো আছে বা আরো কোন কোন ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে বলে আপনি মনে করছেন? রিমোট এরিয়ার কর্মীরা হচ্ছে জঘন্য, তাদের আচার আচরণ, তাদের নৈতিকতা, তাদের টোটালটাই, তারা হচ্ছে যে মানে কি বলে যে চেয়ার একই বা ওই যে প্রসেস একই, ওই যে আমি প্রথমেই যে কথাটা বললাম যে চাঁদাবাজি, লুটতরাজ, একজনকে মারধর করা, এই দখলদারের রাজনীতি, এটা পুরা দমে করতেছে। এটা বিএনপি হর হামেশাই করতেছে। এখন আপনি আমাকে বলতে পারেন জামাত করতেছে না, অবশ্যই জামাতেরও রিমোট এরিয়ার নেতা কর্মীরা করতেছে। শুধুমাত্র বিএনপি কে এখানে বললে তো হবে না, সংসদে দুইটা দলই আছে, প্রধান মানে ক্ষমতাসীন দল আছে, বিরোধী দল আছে। বিরোধী দলের সব থেকে বড় দোষ হচ্ছে যে তারা এই রিমোট এরিয়াগুলো সার্ভে করে, সার্ভে রিপোর্টটা কেন বিরোধী দল সংসদে এটা উত্থাপন করে না। মানুষের এক্সপেকটেশন ক্ষমতাসীন দলের কাছে থাকে না, মানুষের এক্সপেকটেশন থাকে বিরোধী দলের কাছে। তারা সমালোচনা করে করে ক্ষমতাসীন দলের অন্যায়গুলা সামনে নিয়ে আসবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিএনপির দূরদর্শিতার অভাব, কথা বলার ক্ষেত্রে, আবার কাজের ক্ষেত্রে অনেকগুলা কাজ করতেছে। যেমন চীনের সাথে যে বন্ধুত্বপূর্ণ, আমি সব সময় বলি পার্শ্ববর্তী দেশগুলো আমাদের বন্ধু হবে, কিন্তু আমরা তাদের গোলাম হব না। ভারত বন্ধু, ঠিক আছে, বন্ধুর সাথে বন্ধু কখনো মাথা ঝুঁকে কথা বলে না, কাঁধে কাঁধ মিলায় কথা বলে, হাতে হাত রেখে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলবে। যদি চোখে চোখ রেখে কথা বলতে পারে দেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি তাদের সাথে গিয়ে মানে প্রভু আর দাসত্বের সম্পর্ক থাকে দেন আমার ওইখানে গিয়ে সমস্যা আছে। তো তারেক রহমান এগুলো ভালোভাবে ডিল করতেছে, চীনে গেছে ভালোভাবে ডিল করতেছে, পররাষ্ট্রনীতি আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ভালোভাবে ডিল করতেছে। তবে মানে বিচার বা স্বরাষ্ট্র অবস্থা ভয়াবহ, এবং এই লোকটার আমার মনে হয় যে আল্লাহ মুখটা না দিলে আমার মনে হয় যে ভিক্ষা করে খাওয়া লাগতো। মুখে তার যেই ফুলঝুরি, তার এলাকা দিয়েই তো সব থেকে বড় মাদকের মানে সাপ্লাইটা তার এলাকা দিয়ে আসে, সে সেটা নিয়ন্ত্রণ করতে পারতেছে। আমি জানি না সে নিয়ন্ত্রণ করতে চায় কি না আদৌ। এই যে বুড়িটা মানে মারা গেলেন একটা রেল স্টেশনে, কি হৃদয় বিদারক একটা ব্যাপার। মাত্র 40,000 টাকার জন্য তাকে মানে কি নির্মম ভাবে মানে আহত করছে, এবং গতকাল সে মারা গেল। বাংলাদেশের মানে নিরাপত্তা কোথায়? বাংলাদেশের মানুষের নিরাপত্তা কোথায়? রিক্সাওয়ালা, ছাত্র, শিক্ষক, দিনমজুর সবাই নেমে আসছে শুধুমাত্র এই একটা কারণে, ভাই আমি আমার নিজের ঘরে বসে বা আমি যদি রাস্তায় থাকি রাস্তায় বসে আমি 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে ঘুমাইতে চাই, আর কিছু না। ওই ভিক্ষুক বা রিক্সাওয়ালার অনেক অনেক ভিডিও দেখছেন না রিক্সাওয়ালাদের, তারা তো এখনো রিক্সা চালায়, নাকি তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে? তারা লাইফস্টাইল চেঞ্জ করার জন্য ইয়ে করে নেয়। প্রবাসীরা যারা রেমিটেন্স বন্ধ করে দিছে, তারা কি জন্য বন্ধ করছে? তাদের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তারা একমাত্র লাভ, ভাই আমি 5 বছর 10 বছর 15 বছর বিদেশে থাকি, আমার পরিবারটা একটু নিরাপদে থাকুক, আমার জন্য কখনো ফোনে শোনা না লাগে যে তোর ভাইকে কেউ একজন উঠায় নিয়ে গেছে বা মেরে ফেলছে, তোর বোনকে কেউ একজন রেপ করছে। তো এই জায়গা থেকে আমি বলবো সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সব থেকে আরো একটা বড় সমস্যা হচ্ছে তারা নিরাপত্তা দিচ্ছে বেছে বেছে ফ্যাসিস্টদের। মেহের আফরোজ শাওন এখন পর্যন্ত বাংলাদেশে থাকে কিভাবে? থেকে সে জুলাই নিয়ে কটূক্তি করে কিভাবে? সো আরো অনেক আছে, অনেক বেশি হয়ে যাবে। কারণ বাংলাদেশের এই সরকারটা নিয়ে জেনজির অনেক কিছু বলার আছে। এর আগে কেউ সংসদ দেখতো না, এই ইলেকশনের পরে সবাই বসে ভাতের প্লেট হাতে নিয়ে তারা সবাই সংসদ দেখে, এবং আমার পছন্দের মানুষটা কি বলতেছে বা বিরোধী দল কি বলতেছে, তারেক রহমান কি বলতেছে, শফিকুর রহমান সাহেব কি বলতেছে, এগুলা দেখে মানুষ। এই জন্য জেনজিকে আপনি এখন যে কাউকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের ক্ষমতাসীন দল নিয়ে তুমি আলোচনা বা সমালোচনা কিছু করো, তারা দেখবেন আপনার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারবে। তো এইটা একটা ব্রড একটা আলাপ আর কি, যে ক্ষমতাসীন দলকে আমি ভালো কাজের জন্য কি দিব, খারাপ কাজের জন্য কি দিব। তো সংক্ষেপে এতটুকুই। ইদানিং অনেকেই মিডিয়ার ভূমিকাটাকে নিয়ে সমালোচনা করছে। কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই মিডিয়া এবং কালচারাল উইং। কারণ বিগত 17 বছরে এই মিডিয়াতে আওয়ামী লীগের কোনো মানে দুর্নীতি, অনিয়ম প্রকাশ করেনি। এ ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। না, বিগত 17 বছরে আওয়ামী লীগের কোনো দুর্নীতি প্রকাশ করে নাই, এটা ভুল কথা। আমরা তো মিডিয়া মারফতেই সবকিছু জানতে পারছি। মুতির ছাগল কাণ্ড, তারপরে আপনার মাহিয়া মাহি মুরাদের আপনার কল রেকর্ড, তারপরে যা যা আছে, এই সমালোচনা হয় না এমন না, তাই না? আপনাদের প্ল্যাটফর্ম যেটা আছে এটাও তো
মানে ফ্যাসিবাদীর সময় তাদের এগেনস্টে সমালোচনা করতে করতে এই পর্যন্ত উঠে আসছে। সো ব্যাপারগুলা মোটেও এমন না যে মিডিয়া ফ্যাসিবাদীর সময়ে মুখ বুজে ছিল, মুখ বুজে থাকলে রিভলিউশন হইতো না। তাদেরও যথেষ্ট ভূমিকা আছে, তারা এই আন্দোলনের জন্য আমাদের সাংবাদিক, শহীদ সাংবাদিকও আছে। সো এইটা রং। তবে জুলাইয়ের পরে আমাকে যদি মোটা দাগে তিনটা জিনিসের কথা বলে যে এই তিনটা জিনিস তুমি চেঞ্জ যদি বাংলাদেশে দেখতে চাও, আমি 1 নম্বরে বলবো মিডিয়া রিফর্ম করতে হবে, মিডিয়াকে স্বাধীনতা দিতে হবে। আমার একটা মিডিয়া হাউসের যে কি পরিমাণ নিয়ন্ত্রণ থাকে ক্ষমতাসীন দলের, এটা এখন বাংলাদেশে এখন দেখলে বোঝা যায় আর কি। 11 দলীয় জোট তারা কিন্তু আপনার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় প্রোগ্রাম করতেছে। কতগুলা মেইন স্ট্রিম মিডিয়া এগুলো আসতেছে না। তারপরে এনসিপি জুলাই পদযাত্রা করতেছে, কতগুলো মিডিয়া আসবে আপনি দেখেন? আসবে না। বিএনপি কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে, জাইমা রহমান কোন কানের দুল পড়ছে, তারেক রহমান তার ওয়াইফ কে নিয়ে মানে কিভাবে হেঁটে যাচ্ছে, এগুলো মেইন স্ট্রিম মিডিয়ায় ঢালাও ভাবে প্রচার হচ্ছে। তো ব্যাপারগুলো এমন যে আমরা নিজেরাই দাসত্বটাকে পছন্দ করি। পুলিশ রিফর্ম পুলিশ নিজেই চায় না, মিডিয়া রিফর্ম মিডিয়া নিজেই চায় না। মিডিয়া সবসময় চায় ক্ষমতার কাছাকাছি থাকতে, অথচ মিডিয়া হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করার একটা মানে জায়গা। মানে যে কোনো অপরাধী পুলিশের থেকে বেশি সাংবাদিকের ক্যামেরাকে ভয় পায়। তো এই জায়গাটা আমার মনে হয় যে দুই জায়গাতে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ, যে মিডিয়াগুলা এখন পর্যন্ত এখন ফ্যাসিবাদী বয়ান তৈরি করে, এটা ট্রু, 100% ট্রু। কারণ তাদের বেনিফিটেড হয়েছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলো এক সময় গিয়ে অনেক বেনিফিটেড হয়েছে। তারপরে এই যে ধরেন যে মানে আমি ঢালাওভাবে সবাইকে বলি না, ধরেন যে একটা অদৃশ্য একটা লেনদেন হয়। ধরেন যে একজন নেতার একটা কল রেকর্ড বা একটা ভিডিও একজন সাংবাদিকের কাছে আছে, সে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জায়গায় আগে ওই নেতাকে কল দেয়, আমাকে কত দিবেন নাকি প্রচার করে দিব। যদি দেয় তাহলে আর প্রচার হয় না, যদি না দেয় তখন সামনে চলে আসে। ব্যাপারগুলো এমন হয় আর কি। সো আমার কাছে মনে হয় যে অদৃশ্য হোক বা দৃশ্যমান হোক, মিডিয়ার একটা কন্ট্রোল ক্ষমতাসীন দলের কাছে আছে, এবং এটা আমার কাছে মানে কালচারালি এস্টাবলিশড হয়ে গেছে। এটা হচ্ছে মিডিয়ার কথা। এবার যদি আসে কালচারাল ফ্যাসিজমটা হচ্ছে হাসিনার সব থেকে বড় অস্ত্র। এই যে যাকে দিয়ে কিছুই হবে না, মানে হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে শুধুমাত্র ক্রিকেটার, অভিনেতা, অভিনেত্রী, তারপরে এগুলা পুষছে আর কি। এগুলা হচ্ছে হাসিনার টিকে থাকার জন্য পালতু কুত্তা আর কি। সোজা বাংলায় আমি যদি বলি, যে মেহের আফরোজ শাওন বলেন বা সাকিব আল হাসান বলেন বা মাশরাফি বিন মুর্তজা বলেন বা যাদেরকেই বলেন না কেন, এরা হচ্ছে এমন পালিত কুত্তা, যখন হাসিনা বলবে যে হয় এখন তোকে ডাকতে হবে, তারা তখন ডাকবে। এর আগে কিন্তু তারা ডাকবে না। তাদের কখন মুখ খুলতে হবে, কখন মুখ বন্ধ রাখতে হবে, এটা টোটালটাই হাসিনার কন্ট্রোল। তো এই কালচারাল ফ্যাসিস্টদের টোটালটাই, এবং কালচারাল ফ্যাসিস্টদের মানে 100% তাদেরকে একটা যারা অভিনেতা অভিনেত্রী তাদের একটা ক্যারেক্টার তৈরি করছে। যেমন বাকের ভাইয়ের ক্যারেক্টারটা কিন্তু তুমুল জনপ্রিয় একটা ক্যারেক্টার, আসাদুজ্জামান সাহেব সম্ভবত। তো তার যেই ভূমিকা জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে, তারপরে আপনার এই যে মেহের আফরোজ শাওন, সে আমি ধরে নিলাম যে হুমায়ুন আহমেদ হাত দিয়ে যাকে ধরছে, পাগল ছাগল এগুলো সব অভিনেতা মানে বানাইছে, এটা হুমায়ুন আহমেদের এটা মানে এটা হুমায়ুন আহমেদকে যদি একটা মানে আপনি এখন একটা ভেড়া এনে দিয়ে বলতেন যে হয় একে দিয়া তুমি ইয়ার অভিনয় করাও, যে একটা নায়কের অভিনয় করো, আমার মনে হয় যে সে পারতো, তার এই ক্যাপাসিটি আছে। এই জন্য মেহের আফরোজ শাওনের মতো লোকজন গিয়া পরবর্তীতে গিয়ে অভিনেত্রী হয়েছে বা এবং তারা এগুলো চর্চা করতে পারতেছে। তো মিডিয়ার একটা নিয়ন্ত্রণ ক্ষমতাসীন দলের আছে, এবং কালচারাল ফ্যাসিস্টদের জন্যই আমার মনে হয় যে আমাদের রিভলিউশনটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য, যে দেখুন তাদেরকে এখন আপনি টাচই করতে পারবেন না। এখন টাচ করবেন, ওরে বাবা, একজন অভিনেত্রীকে কেউ কিন্তু বলবে না যে সে জুলাই নিয়ে অবমাননা করছে। সে জুলাই নিয়ে অবমাননা করছে, তার এগেনস্টে আমি একটা কথা বলছি কি, মেহের আফরোজ শাওনকে হত্যার হুমকি দিল অমুক, কিসের হত্যা? ও জুলাই নিয়ে অবমাননা করছে। আমি 71 নিয়ে অবমাননা করতে দিব না, জুলাই নিয়ে অবমাননা করতে দিব না। দুইটার প্রশ্নে আমি অবশ্যই আমাকে প্রোটেস্ট করতে হবে। তো সে মানে আমার জুলাইকে ছোট করতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে আরো আবার তাকে নিরাপত্তা দিচ্ছে,
তো সেই জায়গা থেকে আমি অবশ্যই অবশ্যই আমাকে এটা নিয়ে কথা বলতে হবে। এই জন্য মিডিয়া নিয়ন্ত্রণ আর কালচারাল ফ্যাসিজম টোটালটাই আলাদা। কালচারাল ফ্যাসিজম নিয়ে হিউজ পরিমাণ কথা বলার আছে। শহীদ শরীফ ওসমান আদির পুরা জীবনের সংগ্রামটা হচ্ছে কালচারাল ফ্যাসিস্টদের এগেইনস্টে। সো ওই কালচারাল ফ্যাসিস্ট বা এই যে ইনফ্লুয়েন্সার টাইপের যেগুলো আছে, এগুলা যদি মানে এই যে পালতু এদের যদি বিচার করা হয়, তাহলে আমার মনে হয় যে 100% মানে ফ্যাসিস্টদের যে 100%-এর ভিতরে এরা 75% কন্ট্রোল করে আর কি। এই কন্ট্রোলিং জায়গাটা আমার মনে হয় যে শেষ করা সম্ভব। যারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে, কটাক্ষ করে বা বাজে মন্তব্য করে, তাদের বিষয়ে রাষ্ট্র বা সমাজের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন আপনি? জুলাইয়ের 1400 শহীদ, কয়েক হাজার হাজার আহত জুলাই যোদ্ধা, এখন পর্যন্ত চোখ হারানো, হাত হারানো, পা হারানো। আমার রাকসুতেই আমার একজন নির্বাহী সদস্য আছে দীপ, ওর মাথায় এখনো পর্যন্ত গুলিটা আছে আর কি। তো এদের আর্তনাদটা যখন দেখি, দীপ অনেক বেশি অসুস্থ, তার ট্রিটমেন্ট এখনো পর্যন্ত হয় নাই। যারা শহীদ হয়েছে তারা তো চলে গেছে, তাদের মায়েদের কান্না শুনি আমরা। আর যারা আহত হয়েছে, দীপকে যখন দেখি যে অসহায়ের মতো একা একা একটা ছেলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই ক্যাম্পাসটায় আসতেছে, তো তখন মনে হয় যে এই জুলাইকে নিয়ে যখন যে মানে উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করতে চায়, ওকে মেরে আমি জেলে চলে যাই, বা হয়তোবা মানে সরকার তাকে তো ফাঁসি দিবে না, আমি ওকে মেরে অ্যাটলিস্ট আমি ইয়া করি যে হ্যাঁ ঠিক আছে, জুলাই নিয়ে অবমাননা করছিল, জুলাই নিয়ে অবমাননা করা মানে এটা আমার জুলাই আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি না। জুলাই এই দ্বীপদের, এই হাজার হাজার যারা আহত আছে, এই আহতদের জুলাই, এই শহীদ পরিবারগুলার জুলাই। এখনো পর্যন্ত কোনো মায়ের চোখের কান্না থামে নাই। কোন সাহসে তারা দেশের মাটিতে হলে তাদের দেশের মাটিতে বিচার করতে হবে, সাথে সাথে তাদের অ্যারেস্ট করতে হবে, বিদেশে হলে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। তাদেরকে কোন সাহসে তারা এখন পর্যন্ত জুলাইয়ের এগেইনস্টে ন্যারেটিভ তৈরি করতে পারে? এটার পুরোপুরি ব্যর্থতা হচ্ছে বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত। সো জুলাই নিয়ে অবমাননা করার মতো দুঃসাহস যে এখন পর্যন্ত দেখাচ্ছে ওদেরকে, আমার মনে হয় যে মানে এটা বলবে যে মব। যখন বাংলাদেশের বিচার ব্যবস্থা অচল, তখন বিচার তো অবশ্যই নিজের কাঁধে তুলে নিতে হবে। আমার বোন মানে হত্যার শিকার হয়েছে, আমার ভাই হত্যার শিকার হয়েছে, আমার ভাই পঙ্গুত্ব বরণ করছে, বাবা দিনের পর দিন জেল খাটছে, আমাদের মায়েদের আর্তনাদ এখনো শুনতেছি, আমার সরকার বিচার করতে পারতেছে না, তো বিচার কে করবে? আমি ব্যর্থ পুরুষ কাপুরুষের মতো বসে থাকবো নাকি? জুলাই নিয়ে দেদারসের মানে অবমাননা করবে আর তাকে নিয়ে কিছুই বলা যাবে না, বললে একবারে সবকিছু উদা হয়ে যাবে, ব্যাপারটা কেমন? সো ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে চললে আমার কাছে মনে হয় যে 100% এই ফ্যাসিজম বা এই যে এই জায়গাটা থাকতোই না, জুলাই নিয়ে অবমাননা করার দুঃসাহস দেখাইতে পারতো না। সব থেকে বড় ভুল হয়েছে জুলাইয়ের পর একটা বিপ্লবী গার্ড বানানো হয়নি। জুলাইয়ের পরে যদি একটা বিপ্লবী গার্ড থাকতো, সব একবারে এটা আরিফ সোহেল ভাই একবার বলছে এবং আমি আবারও বলতেছি, সব থেকে বড় ভুল যে বিপ্লবী গার্ড তৈরি করা হয় না। এই বিপ্লবী গার্ড যদি তৈরি করা হতো এবং তাদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যদি তারা অ্যাক্টিভিটি থাকতো, আমি যদি ধরে থাকি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ঠিকঠাক মতো ফাংশন করতো, তারা যদি বিভিন্ন জায়গায় কমিটি দিয়ে না বেড়াইতো, তারা যদি ঠিকঠাক মতো ফাংশন করতো, শুধুমাত্র আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টদের বিচার, আওয়ামীপন্থী সাংবাদিকদের বিচার, আওয়ামীপন্থী ন্যারেটিভ উৎপাদনকারীদের বিচার, জুলাই নিয়ে কটাক্ষকারীদের বিচার, এগুলা নিয়ে যদি পড়ে থাকতো, বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদেরকে সমর্থন দিত এবং কেউ দুঃসাহসও করতো না বিদেশের মাটিতে বসে থেকেও। এখন পর্যন্ত আমাদের জুলাইপন্থী হাসনাত ভাই বা যারা দেশের বাইরে যায় তাদের উপর হামলা হচ্ছে। কোন দুঃসাহসে তারা হামলা করতেছে? ওখানে লাখ লাখ আমাদের জুলাইয়ের মানে জুলাইকে সমর্থন করে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, বোনেরা আছে, সেটা থুয়ে এখন পর্যন্ত এটা হচ্ছে কেন? আমাদের কোনো ঐক্যবদ্ধ কোনো এখন পর্যন্ত কোনো বিপ্লবী গার্ড নাই, কোনো প্ল্যাটফর্ম নাই যার কথা এক কথা শুনবে সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বার্তা পুরো দেশের মানুষ শুনছে। এখন এক বার্তা কে শুনে? এনসিপির বার্তা কি জামাত শুনে? জামাতের বার্তা বিএনপি শুনে? কেউ শুনে না। আওয়ামী প্রশ্নে সবাই এক থাকবে এমন একটা মানুষ দরকার, এমন একটা প্ল্যাটফর্ম দরকার। এমন মানুষও নাই, এমন প্ল্যাটফর্মও নাই। সো আওয়ামী লীগ খুব সহজে তারা মানে এটাকে ইউজ করতেছে আর কি, আর কিছু না। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের একটা বক্তব্য নিয়ে দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ করেছে। অনেকের মতে সেখানে ইসলামী ছাত্র শিবিরের
প্রতিবাদ তেমন দৃশ্যমান না, এর পিছনে কি বিশেষ কোনো কারণ আছে? বিশেষ কারণ কি থাকবে? মেহের আফরোজ শাওনের তো আসলে জামাতের রোকন হওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ থাকলেও থাকতে পারে, আমার জানা নেই। মেহের আফরোজ শাওনের নামটা যখনই আসে তখন আমি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমার মানে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, এটা প্রথম থেকেই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ছাত্র শিবির কালচারালি, এই যে কালচারাল ফ্যাসিস্টদের এগেইনস্টে ফাইট করার মতো আমার মনে হয় না যে তাদের ন্যূনতম ক্যাপাসিটি আছে। এই জন্য তাদের এই অবস্থা আর কি। তারা ছাত্র শিবির বলেন, জামাত বলেন, যেমন জামাত ইসলাম আমির হামজার উপরে যখন হামলা হলো, হামলা হওয়ার 3 দিন পরে গিয়ে তাদের প্রচার বিভাগ থেকে একটা পোস্ট গেছে আর কি। তো এটা হচ্ছে জামাতের ইয়ার অবস্থা। ছাত্র শিবিরের তারা মেহের আফরোজ শাওনকে নিয়ে তারা যে কথা বলবে, তারা মানে ভাবে আগে যে কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না। মানে আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা সুশীলতা আছে। কেউ একটা এই ঘটনায় সুশীলতা দেখাচ্ছে, কেউ আরেকটা ঘটনায় সুশীলতা দেখাচ্ছে, চুপ থাকবে। তো এগুলো পস্তাবে এক সময়। এই ছাড়া আর কিছু বলার নাই। ছাত্র শিবিরের একাংশ বিশাল একটা অংশ মানুষ বসে থাকে যে মেহের আফরোজ শাওনের এইটার মানে ইয়াতে প্রতিবাদ কারা করবে। কিন্তু এখন জুলাইয়ের পরে এখন কিন্তু কেউ যে ছাত্র দল কখন প্রতিবাদ করবে, ছাত্র শিবির কখন প্রতিবাদ করবে, ছাত্র অধিকার পরিষদ কখন প্রতিবাদ করবে, এটার জন্য বসে থাকে না। নিজের সোশ্যাল মিডিয়া আছে, নিজের মতো করে প্রতিবাদ করে। এই জন্য এখন কোটি মানুষ প্রতিবাদ করতেছে। এটা একদিক দিয়ে পজিটিভ। তবে এটা ছাত্র শিবিরের বিশাল একটা গ্যাপ। হয়তোবা তাদের কাছে এটা সিলি ম্যাটার মনে হয়েছে। আমরা যারা কালচারালি বাইবর্ণে, আমরা কালচারাল একটা পরিবেশের সাথে বড় হয়েছে, আমরা জানি কালচারাল ফ্যাসিজম কি জিনিস। আমাদের কাছে ভাই এটা অবশ্যই অ্যাবনর্মাল লাগে এবং আমাদের কাছে সাথে সাথে এটা নিয়ে প্রতিবাদ করতে হবে। এটা আমাদের বলতে পারেন যে এটা এটা আমরা এই বিশ্বাস নিয়ে আমরা বড় হইতে চাই এবং আমরা এই বিশ্বাস নিয়েই থাকি। আর শিবিরের জায়গা থেকে শিবিরের কেউ এসে ভালো এক্সপ্লেন করতে পারবে যে তারা কেন এটাকে প্রয়োজন মনে করে নাই, মেহের আফরোজ শাওনের ব্যাপারটা তারা হালকাভাবে কিভাবে নিছে কিনা, বা তারা আদৌ কোন একটা এই ব্যাপারে কোনো মতামত তারা জানাইছে কিনা, এটা তারা বলতে পারবে আর কি। বর্তমানে রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে যেমন আগ্রহটা বেড়েছে, আবার হতাশাটাও বেড়েছে। এই যে তরুণদের মধ্যে আগ্রহ বাড়া বা হতাশা দুটোই অনুভব করছে, তাহলে আপনি নতুন প্রজন্মকে কি ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য আহ্বান জানাবেন? প্রথমত শোডাউনের রাজনীতি, ব্যানার ফেস্টুন পোস্টারের রাজনীতি। ক্যাম্পাসগুলোতে রাজনীতি হবে, অবশ্যই অবশ্যই ছাত্র রাজনীতি হবে। ছাত্র সংসদগুলা চালু থাকবে, গণতান্ত্রিক একটা প্রক্রিয়া মধ্যে থাকবে আর কি। কিন্তু এই যে ক্ষমতাসীন দলের একটা ছাত্র সংগঠন থাকবে, আমি কোন ছাত্র সংগঠনকে মানে আমি কাউকে ছোট করার জন্য বলি না, আবার তারা যেগুলা করে ক্যাম্পাস গুলাতে এগুলো আসলে মানে আমার মনে হয় না যে স্টুডেন্টরা হ্যাঁ সিট পাচ্ছে, ফ্যাসিলিটিস পাচ্ছে, এই জন্য স্টুডেন্টরা করতেছে। আমি সব সময় বলি, আমি শিক্ষার্থীদের বলি, তো তোমরা আমাকে গুপ্ত বলো, সুপ্ত বলো, যাই বলো না কেন, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার জেনারেশনের শিক্ষার্থীদেরকে আমি একটা রিকোয়েস্ট করে যাব, তোমরা কারোর রাজনীতি করো না, কোনো ভাইয়ের রাজনীতি করো না। একজনকে অনুসরণ করো, কিন্তু মানে ওইটাকে এমন জায়গায় নিয়ে যায় না যে মানে আপনি কি বলে যে আমি স্টুডেন্ট পলিটিক্স করলাম, স্টুডেন্ট রাইটস নিয়ে কথা বললাম, আমি মেইন স্ট্রিম পলিটিক্সে আসলাম, হিউম্যান রাইটস নিয়ে কথা বললাম, ওই রাজনীতিটা করুক না। কিন্তু আমাদের ছাত্রদের মানে ধরেন ছাত্র দলের অধিকাংশ সময় তাদের জীবনটাই পার হয়ে যায় তারেক রহমান, খালেদা জিয়া এই স্লোগান দিতে দিতে, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, এই স্লোগান দিতে দিতে তাদের জীবন পার হয়ে যাচ্ছে। অন্য ছাত্র সংগঠনের তাদের এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এই ধরেন যে মানে আওয়ামী নিষিদ্ধের বা আওয়ামী লীগের এগেনস্ট একটা আন্দোলন ডাকছে ছাত্রদল, টোটাল জায়গাতে তাদের একটা ইয়া যে কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, বা এই ধরনের স্লোগান দিচ্ছে, বা শিবিরও তাদের ধর্মী স্লোগান দিচ্ছে আর কি। অ্যাকচুয়াল যেই থিম নিয়ে নামে জেনারেল স্টুডেন্টরা যদি কেউ প্রোটেস্ট করে, তারা যে থিম নিয়ে নামে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের স্লোগান, তাদের কথাবার্তা, আচার আচরণ এগুলাই থাকে। ধরেন একজন আপনি ছাত্র দলের একজনকে আপনি একটা প্রোটেস্ট করতে আসলো, সে 5 মিনিট বক্তব্য রাখলো মিডিয়ার সামনে, সে 3 মিনিট আগে বলে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের এই মানে এইগুলা বলতে বলতে তার 3 মিনিট চলে যায়, বাকি 2 মিনিট সে বলার চেষ্টা করে যে এটা
আমি অ্যাকচুয়ালি আমি ছাত্রদল জুলাইয়ের পক্ষের একটা সংগঠন, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, সবাই একটা অনুরোধ জানাবো যে স্টুডেন্টদেরকে ওই জায়গায়, আমি এখন পর্যন্ত দেখি আমার ক্যাম্পাসে যে কিছুদিন আগে দেখলাম যে 73 ব্যাচের না 72 ব্যাচের একটা শিক্ষার্থী, সে তার গ্রুপে, ইন্টারনাল গ্রুপে মেসেজ দিছে যে কে কে ছাত্র দল করবা, আমাকে জানাও, ছাত্র দল করলে তাড়াতাড়ি সিট পাওয়ার একটা সম্ভাবনা আছে, বড় ভাইদের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে। কেউ কেউ যাবে ওখানে ছাত্র দল করতে, তার সিট দরকার। আমি বলবো ভাই, আমি আমার জীবনের একটা বিশাল অংশ সময় তাও 5-6 মাস সময়, আমার আব্বু যখন জেলে ব্রেন স্ট্রোক করে, আমি একবারে পথে বসে গেছি, আমি তারপরেও হলে উঠি নাই। নিজের নৈতিকতা বিক্রি করে, নিজের আদর্শ বিক্রি করে অবশ্যই জিয়াউর রহমানকে অনুসরণ করবা, অবশ্যই বেগম জিয়াকে অনুসরণ করবা, তারেক রহমানকে অনুসরণ করবা, তারা অনুসরণ করার মতো একটা ক্যারেক্টার। কিন্তু কোনো ফ্যাসিলিটিস পাওয়ার উদ্দেশ্যে করার দরকার নেই। আমি আজকে সিটের জন্য রাজনীতি করলাম, মানে সিট পাইলাম, ওই স্যাটিসফ্যাকশন কোথায়? তো এই জিনিসটা যখন আমার জেনারেশনের স্টুডেন্টরা বুঝতে পারবে, ওইটা সব থেকে বড় সফলতা। আমি বলবো যে মানে শোডাউনের রাজনীতি, এই উমুক ভাইয়ের পিছনে তুমি ঘুরতেছো, আবার তোমার পিছনে 2জন ঘুরতেছে, তার পিছনে আবার একজন ঘুরতেছে, এই চেইন অফ কমান্ডের দরকার নেই। আমার আমার হোল লাইফে, আমার 2 বছর 2.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, এই লাইফে আমার কোনো কর্মী নাই, সব আমার সহযোদ্ধা। হাজার হাজার সহযোদ্ধা আছে, আমার লাখ লাখ সহযোদ্ধা আছে, তা আমার একজনও কর্মী নাই, এটা কেউ বলতে পারবে না। আমার স্যাটিসফ্যাকশন, কেউ আমার কর্মী না হোক। শহীদ শরীফ ওসমান হাদির কর্মী কেউ ছিল না, সবাই তার সহযোদ্ধা ছিল। তো কারোর কর্মী হওয়ার দরকার নেই, সবার সহযোদ্ধা হিসেবে কাজ করে। আমি ওইটাই বলবো আমি আমার জেনারেশনের স্টুডেন্টকে। এখন তারা আজকে বুঝবে না কালকে বুঝবে, এটা তাদের ব্যাপার। আমি আমার লাইফে সাফার করছি, ওই সাফার করার জায়গা থেকে আমি তাদেরকে অনুরোধ করে যাচ্ছি আর কি, যে তারা যেন ছাত্র রাজনীতি করবে, স্টুডেন্টদের কল্যাণে কাজ করার জন্য যে রাজনীতি করা দরকার তারা সেটা করবে। অবশ্যই ছাত্র রাজনীতি করতে হবে। ক্যাম্পাসের টাইম 9টা থেকে 5টা, এই জন্য 8টায় 50-এ ক্যাম্পাসে ঢুকে 5টায় 10-এ ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার কোনো দরকার নেই। ক্যাম্পাসটাকে এনজয় করুক, ছাত্র রাজনীতি করুক, স্টুডেন্ট রাইটস নিয়ে কাজ করুক, কিন্তু কোনো ভাইয়ের ছত্র ছায়া না, নিজস্ব একটা গন্ডি তৈরি করুক, যেখানে আরো কিছু সহযোদ্ধা থাকবে, সবাই মিলে একসাথে অধিকার ভিত্তিক কাজ করবে। আপনার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়। কেউ কেউ বলে যে ছেলেটা খুব স্পষ্টভাষী, আবার কেউ কেউ বলে যে ছেলেটা অতিরিক্ত আক্রমণাত্মক, তাই না? এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি ফোনের স্ক্রিনেই দেখি, মজা করে বললাম। ব্যাপারটা এমন যে আমাকে ফিল্টার করে দেওয়ার মতো কেউ নাই। ফিল্টার করে দেওয়ার মতো কেউ নাই বলতে, আমি সবসময় একটা জিনিস সবাইকে বলি যে আমার ডিসিশন নেওয়ার জন্য উপরে আল্লাহ আছেন, নিচে আমি। এর মাঝখানে আমার কোনো সংগঠন বা ইয়া নাই। আমার ব্রেনে যখন যেটা আসে আমি সেটাই বলি। একটা মানুষ যখন কাজ করবে তার সমালোচনা থাকবে। শহীদ শরীফ ওসমান হাদি তার 6 মাস 7 মাসে সে এত এত কথা বলছে, এত এত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলা সামনে নিয়ে আসছে, এত এত প্রতিবাদ করছে। ফ্যাসিস্টরা বা কালচারাল ফ্যাসিস্টরা একটা ন্যারেটিভ দাঁড় করায়, সেটা হচ্ছে হাদি উচ্ছৃঙ্খল একটা স্লোগান, মানে গালি আবিষ্কার করে গেছে। হাদি ভাই কিন্তু এত এত কাজ করে গেছে, তো এটা তার ইয়া না। সে একবার যে বলছিল গোপালগঞ্জের ইস্যুতে, ওইটা হচ্ছে তার অপরাধ। তো সালাউদ্দিন আহমেদের ব্যাপারটাও সেম, যখন যেই দলের পক্ষে যাচ্ছে অন্য অন্য দলগুলো খেপে যাচ্ছে। এটা মানে এটা একটা ফ্যাসিলিটিস আছে আর কি। সবাই মনে করে ও আমার, আবার কেউ মনে করে না যে ও আমাদের। তো ব্যাপারগুলো এমন যে যার নামে আলোচনা থাকবে তার নামে সমালোচনা হবে, এবং আমাকে যখন শতভাগ মানুষ আমাকে পজিটিভ বলবে তখন আমার ভিতরে ঘাপলা আছে। আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করবে তখন আমি কতটুকু সঠিক বেঠিক এটা আমি আমার মনে হয় যে এই সমীকরণটা মিলাইতে পারবো। এজন্য আমি এটাতে একটুও বিচলিত হই না। অনেকেই আমাকে অনেক কিছুই বলার চেষ্টা করে বা ইয়া করে, অনেকে সংশোধন হওয়ার চেষ্টা হইতে বলে। আসলে সংশোধন হওয়ার মানসিকতা বা ওই পরিবেশটা আমরা যারা জুলাইকে সামনে থেকে দেখছি, আমরা যারা দেখছি আমাদের শহীদদেরকে আমাদের চোখের সামনে গুলি খেয়ে লুটায় পড়তে, তখন আমাদের ভিতরে সুশীলতা আসে না। আমাদের মনে হয় যে আমরা কত বছর বাঁচবো, আমরা তো মানে জীবিত লাশ হয়ে আছি। শহীদদের বিচারের ভার আমাদের কাঁধে, আহতদের চিকিৎসার ভার আমাদের কাঁধে, শত শত মানে শহীদ জননীদের তাদের সন্তানদের বিচার পাওয়া
পাইয়ে দেওয়ার ভার আমাদের কাঁধে। আমাদের ভিতরের কোন সুশীলতাটা আপনারা আশা করেন? একটা বিপ্লবের পার্ট যারা, এদের কাছ থেকে আপনি ভালো ব্যবহার আশাই করেন না, এটা আমার কাছে মনে হয় আর কি। কারণ আমি আমার লাইফে, আমার কাছে মনে হয় যে জুলাইয়ের পরে আমাদের লাইফটা অনেকটা বেদুইনদের মতো হয়ে গেছে। এবং আমরা সবসময় এই টেনশন থাকে, আজকে হাদি ভাইয়ের হত্যার বিচার চাচ্ছি, কালকে রামিসার হত্যার বিচার চাচ্ছি, পরের দিন আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার চাচ্ছি। এই 2 বছরে মনে হয় না কোনোদিন 3 ঘন্টা 4 ঘন্টার বেশি ঘুমাইতে পারছি। ঘুমাইতে দেয় না এই শহীদদের। আমার চোখের সামনে আমি যখন শহীদ আলী রায়হান ভাইকে নিয়ে যেতে দেখছি, শহীদ সাকিব আঞ্জুমকে ট্রিটমেন্ট করতে দেয় নাই, রক্তক্ষরণ হয়ে মারা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে হচ্ছে একটা বাসায় আটকায় রাখছে তার ওয়াইফ, এবং সে, আমি ভাবি যে সেও একটা মা, সে দাঁড়ায় থেকে ওই ছেলেটাকে মৃত্যুর কোলে ফেলাই দিছে। তো এই ব্যাপারগুলো যখন আসে, তখন আওয়ামী প্রশ্নে আমার কোনো সুশীলতা আসে না কখনো। এবং আমি আজ পর্যন্ত এমন কোনো কথা বলতে চাই না যার কারণে আমার ভিতরে রিগ্রেট প্রকাশ পায়। আমি জুলাইকে শতভাগ ধারণ করে জুলাই আন্দোলনের সময় 4 বার আমার ইউনিভার্সিটির সমন্বয়ক পরিষদ বা প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, এটা কমিটি ভাঙছে। 4 বারই আমি দাঁড়ায় ছিলাম। কারণ আমার লাইফে পাওয়া না পাওয়ার কিছু ছিল না। আমার জীবনের ইতিহাস হয়তো বা অনেকেই জানে, অনেকে জানে না। আমাকে 2018 সালে আমার এলাকা থেকে বের করে দেয়। 6-7 বছর প্রথম আলো একটা প্রতিবেদন তৈরি করে যে আপনি কিভাবে বুঝবেন আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে। সে খুব সাংস্কৃতিক মনা, সে খুব ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এই আরো কিছু কিছু ব্যাপার। আমরা যারা মানে একটা কি বল, সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলোতে বেড়ে উঠি, আমরা স্বাভাবিকভাবে পাঞ্জাবি পরি, আমাদের দাড়ি থাকে, আমাদের চুল বড় থাকে বা ইয়া থাকে, যাই এক একজনের এক একটা বৈশিষ্ট্য থাকে। এটাকে যখন জঙ্গি ট্যাগিং করা হয়, অবশ্যই আমরা পড়ে যাই। এটাকে আমার সাফার করতে হয়েছে। আমি 6-7 বছর আমার এলাকায় যেতে পারিনি। ওই ঘা পুরা করোনাকালীন সময়ে আমাকে মিল্লাতে থাকতে হয়েছে। মিল্লাতের একটা, আমার এখনো মনে আছে যে আমাকে মেস ওলা বলতেছে যে এখানে থাকা যাবে না। পরে ওনাকে অনুরোধ করে গোডাউনে একটা, যেখানে অনেকগুলো খাট টাট থাকে, ওখানে একটা খাট ফেলে, কোনো লাইট নেই, একটা ফ্যান, মাঝে মাঝে মন চাইতো যে হ্যাঁ ফ্যানে ঝুলে যায়। ওই লাইফ থেকে ফিরে আসছি, ইউনিভার্সিটিতে চান্স পাইছি, ইউনিভার্সিটিতে গেছি। আমাদের পাওয়ার কি আছে? আমার লাইফে আমার পাওয়ার কি আছে? আমি ফিল্টার করে কোন দুঃখে কথা বলতে যাবো? আমি আসি, এটা তো আমার মনে হয় যে এক্সট্রা টাইম আমার লাইফের। সো ফিল্টার করার কোনো প্রয়োজন মনে করি না। আমার কোনো কথা, কোনো আচার আচরণ, আমি বলি যে ভাই আমি যেটা বলছি, আমি তারেক রহমানকে মুনাফিক বলছেন, সে মুনাফিক, সে বিচারটা করুক, আমি তার কাছে মাপ চেয়ে নিব। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার করুক, আমি আর জীবনে তারেক রহমানের কাছে আমি কিছুই চাইবো না। আমি চুপচাপ সবকিছু সহ্য করে নিব। সো আমাদের জুলাই শহীদদের বিচার করুক। এই কয়েকটা জিনিস আছে এখন পর্যন্ত আমাকে ঘুমাতে দেয় না। আমার মতো হাজারো মানুষ আছে তাদেরকে ঘুমাইতে দেয় না, যে জুলাই শহীদদের কখন বিচার হবে, আওয়ামী লীগের কখন বিচার হবে, শেখ হাসিনার কখন ফাঁসি হবে। এগুলো হইলে ভাই আমরা রিটায়ারমেন্টে চলে যাব। আমরা বলতে আমি জানি না, আমি রিটায়ারমেন্টে চলে যাব। আমি যে রাজনীতিটাকে খুব বেশি এনজয় করতেছি এমন না। আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে আর কি। পুরাটাই তার মন চাইছে যে হ্যাঁ আমি আল্লাহর একটা বান্দা, যার যার কোনো কাজেই লাগতো না সোসাইটির, মানে তার, আমার আম্মুকে দীর্ঘ 6-7 বছর শুনতে হয়েছে জঙ্গির মা, আব্বুকে জেলে যাইতে হয়েছে। তো মানে আমি যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছি আমার পরিবারকে আমার এই আচার আচরণের জন্য। সো আমার কাছে মনে হয় যে যা পাওয়ার পেয়ে গেছি, এই জন্য মানে আমি এত ফিল্টার করা পছন্দ করি না আর কি। আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে যাচ্ছে। তারা বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে যে তাদের নেত্রী এবছরই দেশে ফিরে আসবে। আবার এটাও আওয়ামী লীগের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট বলছে যে এই তাদের নেত্রী দেশে ফিরে আসার কথা শুনে আপনারা ভয় পেয়েছেন। এ ব্যাপারে কি বলবেন? তাই নেত্রী ফিরে আসুক না, আমরা তো চাচ্ছি সে ফিরে আসুক। সে ভারতে আর কতদিন থাকবে? আরেকটা দেশে থাকবে কেন? সে আমাদের দেশে আসবে, তাকে সুন্দর মতো বরণ করে নিয়ে আমরা ফাঁসিতে ঝুলাবো, এটা তোমরা চাই। আমরা তো চাই সে দেশে ফিরে আসুক। সো আর আওয়ামী লীগ এখন পর্যন্ত যেখানে মানে ঠিক মতো সামনে এসে কথাই বলতে পারতেছে না, বা তারা ওই যে অনলাইনে যেটা করার সেটা করতেছে আর কি, অনলাইনে ফালাফালি করতেছে। আমি তো বলি, এবং আমরা উইদাউট এনি গার্ড, উইদাউট আমরা তো চলি, এবং এখন পর্যন্ত আমরা কথা বলতেছি। কোন জায়গায় ভয় পেয়েছি? আওয়ামী লীগকে ভয় পাইতে হবে এত দূর অবস্থা আমাদের জীবনে এখন পর্যন্ত আসে নাই। আওয়ামী লীগের রাজনীতি ওইখানেই ধ্বংস। হাসিনা চলে গেছে, ওইখানেই ধ্বংস। অজিত জয়ের মতো একটা, ওই যে কি বলে, অজিত জয়কে আমি বলি আওয়ামী লীগের ববি দেওয়াল আর কি।
মুখে অনেক কিছু আছে, মুখে মুখে পাকিস্তান স্বাধীন করে ফেলে ববি দেওল। সো অজয় জয়ের ব্যাপারটা হচ্ছে কিছুটা এমন আর কি। সো ও তাকে, সে আওয়ামী লীগের আর কোনো টুলস নাই। হাসিনা চলে গেছে, ওর মাধ্যমে আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগকে আর ফেরত আনার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আওয়ামী লীগকে এক রিজনে আমরা দেশে ফেরত আনবো, আওয়ামী লীগ, হাসিনার ফাঁসি হবে, ওবায়দুল কাদেরের ফাঁসি হবে, যারা আছে শামীম ওসমান সহ যারা আছে সবার ফাঁসি দিতে হবে। তাদের এই 1400 শহীদের হত্যার দায় স্বীকার করে শত শত গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সবকিছুর দায় নিয়ে, শাপলা ট্র্যাজেডি, বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড, সবকিছুর দায় নিয়ে তাদেরকে তাদের বিচার কার্য সম্পন্ন করতে হবে। এই একটা প্রশ্নে আমরা বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো, তারা যেন আওয়ামী লীগকে ফেরত আনে। তাছাড়া আওয়ামী লীগের ফেরত আসার কোনো সুযোগ নেই। রাজনীতি তো অনেক দূরের কথা। আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে দিতে চায় এমন যদি সরকার দল বলে বা বিরোধী দল বলে, বলুক না, আমি দেখি তাদের কত বুকের পাটা যে আওয়ামী লীগ রাজনীতি করবে। তারপরে পরের দিন বাংলাদেশের মানুষ বুঝাই দিবে। আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের জামাত, রিমোট এরিয়ার জামাতও সেন্ট্রাল জামাতকে শুনবে না, রিমোট এরিয়ার বিএনপিও সেন্ট্রাল বিএনপি কে শুনবে না। না না, সেন্ট্রাল বিএনপি থেকে কেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেদিনকে শহীদ পরিবার যে অনুষ্ঠানটা গেল, তখন কিন্তু সে বলেছে যে এদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই, ভারতে দাফন হয়ে গেছে। তো এখানে আমি ওইটাই বলতেছি যে বিএনপি, জামাত, এনসিপি সবাইকে এটা মনে রাখতে হবে। তারা যদি মুখ ফসকে বলেও তাদের সেন্ট্রাল নেতা, তাকে সবাই প্রোটেস্ট করবে। সেন্ট্রাল বিএনপি যদি এই ধরনের কোন স্টেটমেন্ট দেয় যে আওয়ামী লীগ আর রাজনীতিতে কোনো বাধা নাই, দেখবেন রিমোট এরিয়ার বিএনপি তাদের কথা ওভারটেক করে আন্দোলনে নামবে। এই ব্যাপারে জুলাই প্রশ্নে কোটি কোটি মানুষ এক। এখানে জুলাইয়ে কেউ কারোর, এটা বিশ্বাস করেন, কেউ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ কারোর চেহারা দেখার জন্য কেউ আন্দোলন করে নাই। তাহলে আসিফ ভাই, আসিফ ভাই, নাহিদ ভাইরা শহীদ মিনারের ওইদিকে আন্দোলন করতেছে, পুরা রাস্তা কোটি কোটি মানুষ, এই কারণ বাজার টাজার এগুলা পার হয়ে সব আন্দোলনের মানুষ, এরা তো আর ওদের চেহারা দেখতেছে না। তারা আন্দোলনে আসছে কেন? নিজেদের স্পিরিটের জায়গা থেকে, সবাই নিজ নিজ জায়গা থেকে, হাসিনার বা আওয়ামী লীগের প্রতি ঘৃণার জায়গা থেকে, আর কিছুই না। সো এখানে এই জুলাই প্রশ্নে কেউ কারোর কমান্ড শুনবে না, সবাই নিজের মস্তিষ্কের কথা শুনবে। সো সবাই জুলাই যারা নামছে সবাই কোনো না কোনো ভাবে সরকারের ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষ থেকে তারা নির্যাতনের শিকার হয়েছে। সো তারা তাদের নিজের ব্রেনকে শুনবে, তাদের নিজের মনকে শুনবে, তখন তারা কোনো নেতাকে শুনবে না। সো এটা যেন ভুলেও কোনো সুশীল সমাজ বা যেই হোক না কেন এই আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করার চেষ্টা না করে, তাহলে তার ফলাফল ভালো হবে না। এই যে আপনার এত সাহস, এটা কার কাছ থেকে পাওয়া? এত হুমকি পাচ্ছেন, এটা নিয়ে কখনো চিন্তিত আপনি? না, কখনো চিন্তিত না। কারণ আমার লাইফে আমি একবার মিনি স্ট্রোক করছি, একবার প্যারালাইজড হয়েছি, 3বার ডেঙ্গু হয়ে গেছে, তারপরে হচ্ছে টাইফয়েড হয়েছে একাধিকবার। মানে যা যা দরকার ছিল আর কি লাইফে, যে মৃত্যুর ঝুঁকিপূর্ণ যতগুলো ইয়া ছিল এগুলো হয়ে গেছে। তারপরে ছোটবেলায় একবার পানিতে ডুবে গেছিলাম, ডাক্তার মৃত ঘোষণা করছিল, সেখান থেকে ফিরে আসছি। তারপরে এই যে বললাম, যে আপনাকে যেটা বললাম যে 18 থেকে 24 বিশাল একটা সময় আমাকে আমার পরিবার থেকে দূরে রাখতে হয়েছে, আমার কৈশোর চলে গেছে। আমি আমার সুস্থ বাবাকে দেখে আসছিলাম, এখন আমার বাবা অসুস্থ, ব্রেন স্ট্রোক করে, উনি পাগল প্রায় মানুষ। মানে আমার পাওয়ার কিছু নাই। আমি এখনো পর্যন্ত আমি স্বপ্ন দেখি না। আমাকে অনেক সময় বলে যে মানে পড়াশোনার জায়গা থেকে, ধরেন যে আমাকে যখন একাডেমিক জায়গাগুলো আমাকে জিজ্ঞাসা করে, আমার ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত ইন্টারিমের সময়ে কিন্তু 3টা তদন্ত কমিটি রানিং। মানে বিগত প্রশাসনের সময় একটা ছিল, 4.5 কোটি টাকার একটা মামলা ছিল, বিজয় 24 হল ভাঙচুরের মামলা 1 নম্বর আসামি করছিল, ওইটার একটা তদন্ত কমিটি। আর জুলাইয়ের পরে আরো 3টা তদন্ত কমিটি হয়েছে পোষ্য কোটা বাতিলকে নিয়ে। তার মানে এখানেও যে আমার বিপদ কেটে গেছে বিষয়টা এমন না। শিক্ষার্থীরা তারা মনে করছে যে সে আরো 1 বছর 2 বছর ক্যাম্পাসে থাকে, এই জন্য তারা আমাকে ইলেক্টেড করছে, আর কিছু না। তাহলে কবে আমার ছাত্রত্ব বাতিল হয়ে যেত। এই জন্য আমি যে আমার লাইফের কোন একটা বিষয় নিয়ে খুব বেশি টেন্স, ব্যাপারটা এমন না। আমি ওই যে বলতে পারেন যে আমার পরিবারকে আমি বলে দিছি যে যখন দরকার হবে, আমার মনে আছে আমি 23 জুলাই আমি আম্মুকে বলে দিছি যে আল্লাহ যখন নিয়ে যাবে, আপনি জাস্ট হাসি মুখে কোন প্রকার বিনিময় ছাড়া, সরকার যদি 100 কোটি টাকাও দিতে চায়, আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র বিচার চাইবেন, আর কিছু না। কারণ আমি জানি বিকৃত লাশের কখনো বিচার এই বাংলাদেশে হয় নাই, আর হবেও না। সো
শুধুমাত্র বিচারটা চায়। আমার পরিবারের কাছে আমার এটুকু চাওয়া। আমার লাইফে আমার আর কোনো কিছু চাওয়া নেই। এই রাকসু জিএস হওয়া এটা আমার চাওয়া ছিল না। আমি একটা সময় স্বপ্ন দেখতাম আমি একজন ফিল্ম মেকার হব। সেই স্বপ্ন থেকে অনেক স্ট্রাগল করছি, ঢাকায় আসছি অনেক ডিরেক্টরের সাথে যারা রিক্সার দূরত্ব চায়, কিন্তু আমার তো 300 কিলোমিটার দূরত্ব, আমি রাজশাহীতে, তারা ঢাকায়। অনেক সময় স্বপ্ন, আমি আমার জীবনে একটা স্বপ্ন দেখছি, আমি যদি কখনো জীবনে সুযোগ পাই আমি একটা সিনেমা বানাবো। আচ্ছা, এই একটাই স্বপ্ন। তাও আওয়ামী সময়ের বা এই যে সরকার বা এই ক্ষমতাসীন নিয়ে এটাকে তুলে ধরার জন্য একটা সিনেমা বানাবো, আর একটা প্ল্যাটফর্ম তৈরি করব, যেই প্ল্যাটফর্মে আমি এমন একটা এরিয়া থেকে আসছি, খুলনার দক্ষিণ কয়রা থেকে, এই এরিয়ার মানে স্টুডেন্টরা তারা যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, এই স্বপ্ন দেখাও তাদের জন্য পাপ। কারণ একটা কোচিং সেটা হচ্ছে খুলনা শহরে, সে খুলনা শহরে সে ভর্তি হওয়া, তার থাকা খাওয়া। তো এই জন্য আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই দুইটা, একটা হচ্ছে সিনেমা বানাবো আর একটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখান থেকে ফ্রি পড়াশোনা করে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করবে। আমি আমার জায়গা থেকে আমি যে গ্যাপ গুলা পাইছি, আমি হয়তো বা আরেকটু ভালো করে পড়লে আরো ভালো সাবজেক্ট পাইতাম, আরেকটু ভালো করে পড়লে আরো ভালো ইউনিভার্সিটি পাইতাম, আরেকটু ভালো করে পড়লে আরো ভালো কিছু করতে পারতাম। আল্লাহ যেখানে রাখছে আলহামদুলিল্লাহ, এবং যতটুকু দিছে আমার লাইফের, একটা ব্যর্থ মানুষ বলতে পারেন যে মানে ব্যর্থ মানুষ বাংলাদেশের মানুষের সমীকরণে আমি একটা ব্যর্থ মানুষ। না আমার রেজাল্ট ভালো ছিল, কখনো কখনো এ প্লাস ছিল না আমার, না আমি আমার বাবা মাকে কখনো রেজাল্ট দিয়ে প্রাউড ফিল করাইতে পারছি, না আমি আমার বাবা ফ্যামিলিকে খুব বেশি মানে শান্তিতে রাখতে পারছি। তো লাইফের ওই একটা ব্যাপার যে এখন আমার ফ্যামিলি আমি প্রাউড ফিল করে যে হ্যাঁ, যাকে নিয়ে আমাদের কোনো আশাই ছিল না, সে কিছু একটা করছে, লাখ লাখ মানুষ তার জন্য দোয়া করে, ওইটাও আমার পাওয়া। আর আলাদা কিছুই পাওয়া নেই। আজকে যদি এই টকশো শেষ করে যাওয়ার সময় যদি আমার মৃত্যু হয়, আমার বিন্দু পরিমাণ কোনো আক্ষেপ নাই। এই দুনিয়া থেকে যা পাওয়ার, আল্লাহ যেই জন্য আমাকে সৃষ্টি করছে, আমার মনে হয় যে তার থেকে দ্বিগুণ তিনগুণ নিয়ামত আমাকে আল্লাহ দিয়ে ফেলছে অলরেডি। লাখ লাখ মানুষ আমার জন্য দোয়া করে, অনেক মায়েরা উমরা থেকে আসে, ধরেন নরসিংদী থেকে উনি একটা কুরিয়ারে পাঠাচ্ছে, একটা চিঠিতে পাঠাচ্ছে যে আমি আমার সন্তানের জন্য দোয়া করছি আর তোমার জন্য দোয়া করছি। এই ব্যাপারগুলো আসলে পাওয়া। এই ফোনের যুগের ইমোশন থেকে আমি এখন পর্যন্ত চিঠি পাই, আমার প্রতিদিন বা 2 দিন 3 দিন পর পর আমার কাছে মায়েদের হাতে লেখা চিঠি আসে, ভাইদের চিঠি আসে, বোনদের চিঠি আসে, এগুলা পাওয়া। সো যার আর আলটিমেট এই দুনিয়া থেকে কিছু পাওয়ার নাই, তার সাহস নিয়ে আর কোনো মানে কথা থাকতে পারে না। আমার টোটালি হ্যাঁ, আমি এখন শান্তিতে মরতে চাই, এটুকু বলতে পারেন যে আমার আর কোনো চাওয়া নাই। এই জন্য আমি চাই, আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, নাও আর নেভার, যে কোনো রিফর্ম এখন চেষ্টা করব, এখন যদি হাল ছেড়ে দিই আর কখনো হবে না। আমি আজ পর্যন্ত যতগুলা মুভমেন্ট শুরু করছি আমি শেষ নামাইছি। পোষ্যকোটা নিয়ে মুভমেন্ট শুরু করছি মাত্র 8-9 জন নিয়ে, সেটা কিন্তু শেষ নামাইছি। পোষ্যকোটা বাতিল শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আর কখনো ফেরত আসতে দেয়নি। তো আমার চিন্তা ভাবনা ওইটাই যে ভাই আমি এখন শুরু করছি, আমি শেষ নামাবো। যে মানুষগুলো আমাকে এখন গালি দিচ্ছে, আমার কাছে শত শত মানুষ বা আমার অনেক শিক্ষার্থী আছে, 20-25 জন শিক্ষার্থী আছে যারা অনেক সময় গল্পে গল্পে বলছে সালাউদ্দিন তোমাকে ভোট দেই নাই। এটা আমার এখনো মাঝে মাঝে আক্ষেপ হয়। আবার অনেকেই বলে যে ফেসবুকে অনেক সময় পোস্ট করে যে ওকে ভোট দিয়ে আমার ভুল হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমি খুব এনজয় করি আর কি, যে আল্লাহ আমার মতো ব্যর্থ একটা মানুষকে আল্লাহ কোন জায়গায় নিয়ে আসছে, এই যে আপনাদের সামনে পর্যন্ত নিয়ে আসছে। হাজার হাজার মানুষ দেখে, হাজার হাজার মানুষ যে যারা আমাকে গালি দিচ্ছে তারা আমাকে নিয়ে ভাবে, সে নেগেটিভ ভাবুক বা পজিটিভ ভাবুক, সে আমাকে নিয়ে ভাবে। আমি একটা জিনিস সবাইকে বলি যে যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে, যারা আমাকে ঘৃণা করে দলের জন্য ঘৃণা করে। সো মানে এই জিনিসটা আমি কখনো আক্ষেপ করি না। এবং সাহসের উৎসটা হচ্ছে মানুষের বিরুদ্ধে হয়ে মানে মানুষের যে মানুষের জন্য যে অন্যায়টা বা যে বেইনসাফিটা হয়, কেন সাহস হবে না? বা কেন আমি ষষ্ঠ, ধরেন যে আজকে আপনি আমাকে বললেন যে ষষ্ঠ মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কেন গালি দিলা, আমি গালি দেওয়ার সাহসটা কেন পাবো না? ওই বৃদ্ধটা যদি নিরাপত্তা না পায় তাহলে আমি গালি দিব না কেন? আমার দাদির বয়সী, আমার নানির বয়সী, আমি যদি ওইখানে ইমাজিন করি একটা বোন রেপড হচ্ছে,
আমি আমার বোনটার জায়গায় যদি একটাবার চিন্তা করি, ভাই হিসেবে আমার মাথা যত শান্ত হই না কেন আমার রক্ত গরম হয়ে যাবে। আমি আমার বাবার জায়গায় যদি আমি রামিসার বাবাকে ধরি, আমার মাথার কোন জায়গায় যাবে আপনি চিন্তা করেন। শহীদ আলী রায়হানের মায়ের জায়গায় যদি আমি আমার মাকে কল্পনা করি, তাহলে আমার শক্তি, আমার সাহস কোন জায়গা থেকে আসবে? ওই আহত, ওই মানে জুলুমের শিকার হওয়া প্রত্যেকটা মানুষের তীব্র ক্ষোভ, অভিমানগুলা আমাদের কাছে এসে শক্তি হিসেবে, শক্তির জায়গা হিসেবে কাজ করে আর কিছু না। আপনার মায়ের প্রসঙ্গে একটু আসি। আপনি প্রায় বলেন যে আপনার পেছনে, এই যে আপনার পথ চলা, দীর্ঘ পথ চলার পেছনে আপনার মায়ের অবদান সবচেয়ে বেশি। কিন্তু আমরা সাধারণত এটা দেখি যে রাজনীতি করতে গেলে ছেলেরা তখন কিন্তু মায়েরা বাধা দেয় যে না বাবা তুমি এটা করো না। কিন্তু আপনার বিষয়টা একটু ভিন্ন, যে আপনার মা আপনাকে সাপোর্ট করেছে। এ ব্যাপারে যদি কিছু বলতেন। আম্মু শুরু থেকে এমন ছিল না। আমি যখন রাষ্ট্র ইউনিভার্সিটিতে আসি, আম্মু আমাকে মাথায় হাত বুলাই দিয়ে অনেক বলে দিচ্ছে যে বাবা তুমি আর এই ধরনের কোনো মুভমেন্টে যাও না। আমি 18 কোটা সংস্কার আন্দোলনেও আমি ছিলাম। আমি তখন ঢাকায় তামিলনাড়ুতে পড়াশোনা করতেছি তখন। তো এটাতে মানে একজন কি প্রথম পর্যায়ে এসেই আন্দোলন, ঢাকা শহরে এসেই আন্দোলনের নাম আর কি। তো এগুলা করছি বা ক্যাম্পাসে অনেক এই ধরনের অনেক মুভমেন্টে যাওয়া হয়েছে। তো আম্মু বললো যে তামিলনাড়ু তো একটা জায়গা, ওখানে তোমার একটা সেফটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি কালচার কিন্তু কখনো ভালো হবে না, তুমি এগুলো ছেড়ে দাও। আমি গিয়েই 3 মাসের মাথায় প্যালেস্টাইন মুভমেন্ট করলাম। প্যালেস্টাইন মুভমেন্টের আমি যেহেতু সাংস্কৃতিক কর্মী ছিলাম, একটা পারফর্মিং আর্ট করলাম যে একটা ফিলিস্তিনের একজন যুবককে বা ফিলিস্তিনকে বেঁধে রাখছে, একপাশে ইসরায়েল, একপাশে আমেরিকা, একপাশে ইন্ডিয়া। তো আমেরিকা আর ইন্ডিয়াকে যখন দেখানো হয়েছে, আওয়ামী লীগের তো ব্যাপক হারে হয়েছে। সমানে আমার বাসা থেকে ওই সময় আব্বুর নামে একটা মামলা হলো এবং আব্বুকে ধরে নিয়ে গেল। এবং আমার সমানে ফোন কল থ্রেড আসা শুরু করলো। তো তখন আম্মু বললো তোমার আর বাংলাদেশে থাকার দরকার নেই, আমাকে জাপানে যাওয়ার প্রসেস করলো। আমার হচ্ছে নভেম্বর 2024 আমার জাপান চলে যাওয়ার কথা ছিল। আমি নাট টেস্ট, জেএলপিটি বা যা যা আছে এগুলো আমি সব এগুলার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। তো আম্মুর সাহসটা মূলত হয় যে 23 তারিখে, 23 জুলাই, 23 জুলাই না 16 জুলাই, 17 জুলাই থেকে উনি মোটামুটি নিজেকে শক্ত করে নিচ্ছিল। আম্মু পুরা ওই আন্দোলনের পুরা মাসটাই আম্মু রোজা ছিল। এবং মানে যেদিন থেকে আমার নামে মামলাটা হয় ওই দিন থেকে উনি অনেক বেশি প্যানিকড হওয়া শুরু করে। এবং আপনার 23 তারিখ থেকে 23 তারিখে কেন বললাম যে 23 তারিখ থেকে আম্মু শক্ত হয়ে গেছে, আব্বু হচ্ছে যেহেতু ব্রেন স্ট্রোক করছে, উনি একজন পেশেন্ট। তো বাড়ি চাল ডাল তো ঢুকাইতে দেয় নাই। আওয়ামী লীগ এবং ডিবি সব পুরো আমার বাসা ঘেরাও করে রাখছে। তাদের একটাই দাবি যে সালাউদ্দিনকে ফেরত নিয়ে আসে। তো তখন অলরেডি 3 বার আমাদের সমন্বয়ক পরিষদ মানে বাতিল হয়ে গেছে আর কি। কেউ এসে বলে যে আমরা আর এই আন্দোলনে নাই, আন্দোলন শেষ। কেউ এসে বাসায় চলে গেছে সবাই, এখানে টিকে আছি যেহেতু। সো তারা বললো যে একটাই শর্ত, বাইরে যাইতে দিব, তাকে বাসায় নিয়ে আসতে হবে। আম্মু বারবার রিকোয়েস্ট করা শুরু করলো 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। এর মাঝখানে তো নেট চলে গেছে। 23 তারিখে যখন আব্বু মানে মারাত্মক লেভেলে অসুস্থ হয়ে গেল এবং রাতে আপনার কাঁধে করে নিয়ে রাতে একটা জানালার, আমাদের বাসা তো অনেক বেশি সাজালো গোছালো না, মানে টিনের বাসা আর কি, টিনের বেড়া টেড়া আছে। তো একটা জানালা সরায় আম্মু জাস্ট পিছনের গেট দিয়ে আব্বুকে আপনার কি বলে ধানের জমি যেগুলো আছে, আমরা তো গ্রাম এলাকায়, ওই ধানের জমির ভিতর দিয়ে কাদা দিয়ে আব্বুকে নিয়ে গেল কাঁধে করে, একজন মহিলা মানুষ নিয়ে দাদু বাড়িতে উঠলো। এবং আম্মু ওখানে আমাকে ফোন করে বলল, ওই দিন থেকে আম্মুর কথা এটাই, প্রত্যেকদিন আন্দোলনে যাওয়ার আগে তুমি গোসল করে যাবা, শেষ 2 রাকাত নামাজ পড়ে যাবা, আমি সব সময়ের জন্য প্রস্তুত আছি তোমার লাশ নেওয়ার জন্য। এবং ওখান থেকে আজ পর্যন্ত, কারণ উনি চিন্তা করছে যে মানে আমার সন্তান খারাপ কিছু করতেছে না, আর তারা তাদের মানবিক জায়গা তাদের নাই, যে তার আব্বুর টোটাল লাইফটাই কিন্তু মানে শেষ হয়ে গেছে। উনি জেলে থাকতে ব্রেন স্ট্রোক করছে এবং আব্বুর এখন ওই শক্তি নাই। আমি যখন ধরেন মাহফিলে একটা ইসলামী গান গাইতাম, গান গাওয়ার পরে যদি কোনো পুরস্কার পাইতাম বা যদি কোনো ইয়া পাইতাম, আমার আব্বুর থেকে বেশি খুশি কেউ হইতো না। সেই মানুষটা আমি যখন জুলাইয়ের পরে বাড়ি গেলাম 6-7 বছর পরে, আমি দেখি যে 3টা চেয়ার, মাঝখানে চেয়ারে আমি বসে আছি, আম্মু ডান পাশে, আব্বু বাম পাশে এসে বসছে। এতগুলা ক্যামেরা দেখে আব্বু ভয় পাচ্ছে যে কি হয়েছে না হয়েছে, মানে ওনার সেন্সে নাই।
আমি যখন বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আব্বু বলতেছে যে আব্বু তোমাকে একটা কথা বলি। আমি বললাম জি বলেন। কোনো কথা না, উনি জাস্ট ডিরেক্ট বলতেছে যে আমি আমার জীবনে আমার 30,000 টাকার মতো ঋণ আছে, তুমি একটু এই ঋণগুলো শোধ করে দিবা। তো অবাক করা ব্যাপার যে এত বছর পর আমি বাসায় আসছি বা এগুলো কিছুই তার মাথায় কাজ করতেছে না। তার মাথায় ওই একটা জিনিস কাজ করতেছে, উনি কিন্তু একটা সময় গিয়ে লাখ লাখ টাকার ব্যবসা করছে, কিন্তু ওনার ঋণের সংখ্যা হচ্ছে মাত্র 30,000 টাকা। ওই 30,000 টাকার জন্য উনি ঘুমাইতে পারেন। তো আমাকে তখন ওইটা বলতেছে, আব্বু এত অসুস্থ, মানে ওনার এই আন্দোলনের সাথে মানে ওনার তখন আর সেন্স নাই, এগুলা কাজ করতেছে না। ওনাকে যখন কষ্ট দিছে, স্বামীর শোক, সন্তানের শোক, দুইটা মিলে আম্মুকে এমন ভাবে শক্ত করে তুলছে, উনি এখন পর্যন্ত ওনার একটাই কথা, হ্যাঁ তুমি এ করো বা করো, আল্লাহ যখন নেয়ার আল্লাহ তখন নিয়ে নিবে। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।